আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিডনি ড্যামেজ এবং তার সহজ সমাধান। আমি যে হেলথ রিলেটেড ডিসকাশনগুলো করি সেটা আলাদা একটা প্লেলিস্ট করা আছে, তো আপনাদের যার যেই ভিডিও মেডিকেল রিলেটেড প্রয়োজন আপনারা ওই প্লেলিস্ট থেকে দয়া করে একটু দেখে নিতে পারেন। আর আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার যদি মনে করেন যে এই ভিডিওগুলো মানুষের জন্য উপকারী বা আপনাদের জন্য উপকারী, যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন। আপনাদের লাইফে সেটা প্রয়োজন নাও থাকলে হয়তোবা অন্য কারো লাইফে এটা প্রয়োজন থাকতে পারে, হয়তোবা সেই মানুষগুলো এই ইনফরমেশনগুলো পেয়ে অনেক বেশি উপকৃত হতে পারে। সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই, যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবেন। কিডনি ড্যামেজ এত ভয়াবহ, এত মারাত্মক, মহামারী আকারে ছড়ানো একটা ডিজিজ। বর্তমানে দেখা যায় যে ডায়াবেটিস, হার্ট ব্লকের মতো কিডনি ড্যামেজের পেশেন্ট অসংখ্য। প্রায় অনেক পরিবারের মধ্যেই দেখা যায় খুব কম বয়সে অনেকের কিডনি ড্যামেজ হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় যে 20 বছর 25 বছর রোগীর বয়স, বাট তারপরে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। সো এই সকল ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়, তখন একটা টেস্ট আছে, ব্লাড টেস্ট, সেটার নাম হচ্ছে সেরাম ক্রিয়েটিন লেভেলটা অনেক সময় অনেক অংশে বেড়ে যায়। ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেড়ে যায়। মুদ্রা কথায় অনেক সময় দেখা যায় যে পায়ে পানি পর্যন্ত চলে আসে। কিন্তু দেখা যায় কিডনি ড্যামেজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেকেই জানে না যে তার কিডনির মধ্যে কোনো প্রবলেম হইতেছে, বিকজ এটা একটা সাইলেন্ট কিলার ডিজিজ। আর এই সাইলেন্ট কিলার ডিজিজ হওয়ার কারণেই দেখা যায় যে রুগী আগে থেকে আঁচ করতে পারে না যে তার কিডনির মধ্যে প্রবলেম হইতেছে। তো এখন প্রশ্ন হলো যে আগে কি এত ভয়াবহভাবে কিডনি ড্যামেজটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানো ছিল, বা এত রুগী কি কিডনি ডিজিজে আক্রান্ত ছিল? তো আগে যদি না থাকতো তাহলে এখন এত পেশেন্ট কেন, বা এত মানুষের কেন কিডনি ধীরে ধীরে ড্যামেজ হইতেছে, আর এটার কেন প্রপার ট্রিটমেন্ট করা সম্ভব হইতেছে না? আগে আমরা সেই দিকে ফোকাস করব, এবং লাস্ট অফ অল আমরা চেষ্টা করব এই কিডনি ড্যামেজের যেটা কোনো ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও নাই, এটার একটা সহজ সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিউয়ার্স, আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কথা খুব সহজ করে আপনাদের জন্য, আপনাদের বোধগম্য হবে, নন মেডিকেল পার্সন যারা আছে তারা আপনারা বুঝবেন এমনভাবে কথাগুলো বলার জন্য। তো ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে। আপনাদের ঘরে আপনারা অনেকে দেখা যায় যে পানি ছেঁকে আমরা খাই। তো পানি ছাকার জন্য দেখা যায় আমরা একটা ছাঁকনি ব্যবহার করি। তো অনেকের ঘরে দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যাবত একটা ছাঁকনি ব্যবহার করতেছেন, কিছু হালকা একটু ময়লা হলে সেটা ধুয়ে আবার ইউজ করতেছি। ঠিক একই ছাঁকনি যেটা দিয়ে আপনি প্রতিদিন পানি ছাঁকেন, সেই ছাঁকনিটা দিয়ে যদি আপনার ড্রেন থেকে যদি 1 বালতি পানি উঠে সেই ছাঁকনিটা দিয়ে ছাঁকা হয়, তাহলে একদিনে সেই ছাঁকনিটা নষ্ট হয়ে যাবে। মুদ্রা কথা, যদি আমার এই কথাগুলো বুঝেন বা এইটুকু কথা বোঝেন, আমার বাকিগুলা কথা একদম বুঝতে সুবিধা হবে। যে আমাদের রক্তটার কাজ হলো, আমাদের কিডনির কাজ হলো জাস্ট ওই ছাঁকনির মতো। আমাদের কিডনির কাজ হলো রক্তটাকে প্রতি মুহূর্ত ছেঁকে বডির মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দেওয়া। তো কোনো কারণে যদি এই কিডনির উপরে ওভারলোড পড়ে যায়, তখন কিডনির সেলগুলা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। তো এখন একটা কথা হলো যে কিডনি আমার বডিতে রাখাই কেন হয়েছে? তো আমার বডিতে কিডনি রাখাই হয়েছে ছাকার জন্য, বডির মধ্যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বডি থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু আমি আবারও বলছি যে আমি আগের যে কথাটা বলছি সেই কথাটা বুঝলে আমার এই কথাটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে, যে আপনার ঘরের ছাঁকনিটা কিন্তু পানি ছাকার জন্যই ছিল, আর আপনি এটা দিয়ে প্রতিদিন কন্টিনিউ করতেছিলেন, পানি ছেঁকে খেয়ে সুস্থ ছিলেন। কিন্তু যখন 1 দিন বা 2 দিন আপনি যখন ওই বালতি দিয়ে আপনি ড্রেন থেকে পানি অসংখ্য খুব খারাপ ময়লা পানি যখন উঠে একবারে ছাকা হয়েছে, তখন সেটা একদিনই নষ্ট হয়ে গেছে। তো ঠিক এই ঘটনাটা আমাদের সাথে ঘটতেছে। এখন অনেকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব ঠিক আছে আপনার কথা না হলে বুঝলাম যে আমাদের কিডনির কাজ হলো রক্তটাকে ফিল্ট্রেট করা বা রক্তটাকে ছেঁকে দূষিত পদার্থগুলো বডি থেকে বের করে দেওয়া, কিন্তু এই যে ড্যামেজ যে হইতেছে, বা আমাদের ব্লাডের মধ্যে এমন কি চেঞ্জ হয়ে গেছে বা কি উপাদানগুলো ঢুকে গেছে যেগুলো বেশি পরিমাণে ময়লা তৈরি করছে, বেশি পরিমাণে আপনার পয়জনাস জিনিস তৈরি করছে, আর যেগুলোর কারণে ধীরে ধীরে কিডনি ড্যামেজ হইতেছে। তো আমি বলে থাকি যে খাবার দাবারের কথা আমরা একটু চিন্তা করি। আগের দিন আমরা ফ্রেশ খাবারগুলো পেতাম, আর এখন বর্তমানে আমরা ফ্রেশ খাবারগুলো পাই না। আমাদের যে খাবারগুলো সেগুলোর মধ্যে বিভিন্ন কেমিক্যাল অ্যাডেড, আমি প্রায় সময় অ্যাজুয়ালি বলে থাকি বিভিন্ন খাবারের মধ্যে কেমিক্যাল অ্যাড করা হয়। তারপরে বিভিন্ন পয়জনাস খাবার আমরা ইনটেক করতেছি, বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ব্যবহার করা হয় এখন বর্তমানে। তো ধীরে ধীরে দেখা যাইতেছে যে এই খাবারগুলো, আমি যেই খাবার ফর এক্সাম্পল আমি
চিনি খেলাম বা অন্যান্য যে খাবারগুলো যেগুলো বাজারের ফাস্ট ফুড হিসেবে ব্যবহার করা হয়, এই খাবারগুলো আমি যখন খাবো তখন আমার সেগুলো ব্লাডের মধ্যে ঢুকবে। ব্লাডের মধ্যে যখন ঢুকবে তখন এই ব্লাডটাকে কিডনি অনবরত ছাকতেছে। তো যেই খাবারটা আমি খাইতেছি সেই খাবারগুলোর মধ্যে অ্যাডেড সুগার, অ্যাডেড প্রিজারভেটিভ। তো যখনই আমি এগুলো বেশি করে খাবো তখন আমার ব্লাডটা বেশি পরিমাণে এই দূষিত পদার্থ দিয়ে দূষিত হবে, আর আমার কিডনির বেশি পরিমাণে তখন কাজ করতে হবে। একটা সময় দেখা যাবে যে ধীরে 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 ওভার টাইম করতে 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 আমার কিডনি দুর্বল হবে। ফর এক্সাম্পল, আমি আরেকটু সহজ করে বোঝানোর জন্য বলতেছি, একজন মানুষ ডেইলি 6 ঘন্টা কাজ করতে পারে, বা তাকে দিয়ে আপনি 12 ঘন্টা চাইলে কাজ করাতে পারবেন, বা আপনি জুলুম হলে তাকে 18 ঘন্টা কাজ করাতে পারবেন, কিন্তু তাকে দিয়ে যদি আপনি 24 ঘন্টা কাজ করান তাহলে সে হয়তো বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তো ঠিক এমনই ঘটনা আমাদের বডির সাথে, আমাদের কিডনির সাথে হইতেছে, যে কিডনির কাজ তো ফিল্ট্রেট করা, কিন্তু আমার খাবার দাবার দিয়ে আমি এমনভাবে এটা তৈরি করে রাখছি যে তাকে আমি 24 ঘন্টা কাজের উপর রাখতেছি। আমাদের বডির প্রত্যেকটা পার্টসের কাজের আলাদা আলাদা টাইম থাকে। সো কিন্তু আমরা আমাদের নিজের লাইফস্টাইলের কারণে, নিজের খাবার দাবারের কারণে অনবরত আমি এই জিনিসটার উপরে, কিডনির উপর অনবরত জুলুম করছি। তো তাদের ভাষাটা কি? আমাদের অনেক সময় পেটে ক্ষুধা লাগলে বা আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা আন্দোলন করি, আমরা বিভিন্ন ধরনের স্ট্রাইক করি। তো তাদের স্ট্রাইকটা কি? তাদের স্ট্রাইক হলো তাদের আস্তে আস্তে তাদের সেন্সেশনগুলো তারা লস করে ফেলে। তাদের কিডনি, মানে কিডনির যে সেলগুলো, যেগুলোকে আমরা নেফ্রন বলি, বা 10 লক্ষ নেফ্রন দিয়ে কিডনি গঠিত, ওই নেফ্রনগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হওয়া শুরু করে। তো মেডিকেল সায়েন্সের একসময় ধারণা ছিল যে কিডনির যে সেলগুলো যেগুলো ডিস্ট্রয় হইতেছে সেগুলো রিজেনারেট করা সম্ভব না, কিন্তু বর্তমান মডার্ন সায়েন্স যেটা বলতেছে, রিসার্চের বলতেছে যে কিডনির সেলগুলো রিজেনারেট করা সম্ভব, কিন্তু গতানুগতিক চিকিৎসা ব্যবস্থায় সেটা পসিবল অনেক সময় হয়ে ওঠে না। এখন ঠিক আছে, আমি সব কথা বুঝলাম যে ডাক্তার সাহেব আপনার কথা এটা আসলো যে আমরা এখন বেশি পরিমাণে এমন খাবার খাইতেছি যে খাবারগুলো দিয়ে আমাদের বডির মধ্যে বা ব্লাডের মধ্যে বেশি পরিমাণ পয়জনাস জিনিস ঢুকতেছে, কিডনি বেশি পরিমাণে কাজ করতেছে, এই কারণে কিডনি বেশি বেশি আগের চেয়ে এখন বর্তমানে বেশি ড্যামেজ হইতেছে। তো এটার কি কোনো সমাধান নাই? তো আমি বলে থাকি, যেমন দেখেন, কোনো একটা সমাধান যদি আপনি কোনো একটা সমস্যায় পড়ে যদি সেটা সমাধান খোঁজেন, আপনি সমস্যার গোড়ায় গেলে সেই জিনিসটার সমাধান অবশ্যই পাবেন। তো যেটা দিয়ে সূত্রপাত হলো সমস্যাটার, সেই গোড়াটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এটার সমাধান ইজিলি সম্ভব। এটা কোনো ম্যানেজমেন্ট বা কোনো মেডিসিন দিয়ে এটা সমস্যার সমাধান করে আপনারা করতে পারবেন না। যে আমাদের বডির মধ্যে আমাদের ব্লাডের পিএইচ লেভেল হলো 7.4, তো কোনো কারণে যদি আমাদের ব্লাডের পিএইচ লেভেল 7.4 থেকে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে তখন আমাদের ব্লাডটা অ্যাসিডিক হয়ে যায়। এখন কিভাবে কমলো? আমরা বিভিন্ন ধরনের অ্যাসিডফাইং ফুড খাই, বাজারে যত ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়, যত প্রিজারভেটিভ অ্যাডেড করা ফুড পাওয়া যায়, যত রিফাইন্ড ফুড পাওয়া যায়, প্রত্যেকটা বডির মধ্যে গিয়ে এন্ড প্রোডাক্ট হিসেবে অ্যাসিড তৈরি করে। তো আমার ব্লাড হলো ক্ষারীয়, এখন বেশি পরিমাণে আমি অ্যাসিড খাবার যখন খেতে থাকবো তখন আমার ব্লাডটা অ্যাসিডিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি আবার রিপিট করে বলছি, ইটস নট মাই ওপিনিয়ন, আমি জাস্ট থিসিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন ডক্টর অটো হেনরিক ওয়ারবার্গ ওনার থিসিস। তো যেটা বলতেছিলাম, তো আস্তে আস্তে আমাদের ব্লাডটা হয়ে যাইতেছে অ্যাসিডিক। তো উনি বলতেছে যখন আমাদের ব্লাড অ্যাসিডিক হয়ে যাইতেছে, ইন দ্য মিন টাইম আমাদের বডির মধ্যে বিভিন্ন ক্রনিক ডিজিজ তৈরি হবে। তো উনি বলতেছে ওই সময়টায় যদি আমাদের ব্লাডটাকে পরিবর্তন করা যায়, কিভাবে ব্লাড পরিবর্তন, তখন আমরা যদি ক্ষারীয় খাবার বেশি পরিমাণে খাই তখন দেখা যাবে যে আমাদের বডিটা আবার অ্যাসিডিক থেকে টার্ন হয়ে ক্ষারীয়র দিকে চলে যাবে। আমি একটা এক্সাম্পল, আমি একটা ইনফরমেশন আপনার সাথে আর একটু শেয়ার করি। সেটা হলো, যত আপনি ক্যান্সারাস পেশেন্ট দেখবেন, যত আপনি, এটা যারা মেডিকেল পার্সন আছে তাদের জন্য উপকার হবে, যত আপনি ক্যান্সারাস পেশেন্ট দেখবেন, যত কিডনি ড্যামেজের পেশেন্ট দেখবেন, যত হার্ট ব্লকের পেশেন্ট দেখবেন, যত ক্রনিক ডিজিজের পেশেন্ট দেখবেন, প্রত্যেকের পেশেন্টের আপনি ব্লাডের পিএইচ লেভেল, যদি অনেক যে বাংলাদেশের কোথাও আমি দেখিনি চেক করা যায়, যদি ব্লাডের পিএইচ লেভেল চেক করে দেখবেন যে তাদের ব্লাডের পিএইচ লেভেল 5 থেকে 5.5 থাকবে, যদিও থাকার কথা 7.4 একজন সুস্থ মানুষের জন্য, কিন্তু এটা কমে গেছে। তো উনি বলতেছে যদি আমরা এটা চেঞ্জ করে আবার সেটাকে আগের অবস্থানে নিয়ে যেতে পারি তাহলে ক্রনিক ডিজিজগুলো অটোই ঠিক হতে পারবে, সেল যেগুলো আবার রিজেনারেট হওয়া শুরু হবে। তো তার এই থিসিসটা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই কিডনি ড্যামেজ না, যদি আরও কোনো খারাপ ডিজিজ হয় তাহলে সেখান থেকে আমরা উত্তরণ হতে পারবো, আমরা সেটা সমাধান করতে পারবো। এখন প্রশ্ন হলো যে কীভাবে পসিবল। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব, যদি আপনার কথাটা এমন হয় যে আমাদের ব্লাডের পিএইচ লেভেল কমে গেছে, এখন এমন কোনো খাবার খেতে হবে যে খাবারগুলো খেলে আমাদের ব্লাডের পিএইচ লেভেল আবার বেড়ে যাবে, তাহলে একটা কাজ করলেই হয় যে আমরা বেশি বেশি পরিমাণে খার যেহেতু খাবো, তো সাবান হলো সবচেয়ে বেশি ক্ষারীয়, তো আমরা সাবান খাওয়া শুরু করি, আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের ব্লাডের পিএইচ লেভেল আস্তে আস্তে বাড়বে, ব্লাডটা ক্ষারীয় হবে। তো আমি বলে থাকি যে এখানে একটা ল্যাক অফ ইনফরমেশন আছে, এটা অনেকেই জানে না, সেটা এই কারণে শেয়ার করতেছি যে কোনো বস্তু বা কোনো জিনিস খেলে, কোনো খাবার খেলে সেটা আমাদের ব্লাডের মধ্যে কি আকারে ঢুকবে সেটার উপর ডিপেন্ড করে। বাহ্যিকভাবে যদি দেখা যায় যে লেবু সাইট্রিক অ্যাসিড, কিন্তু লেবুর যে ইন প্রোডাক্ট সেটা হলো ক্ষার,
আর বাহ্যিকভাবে যদি আমরা দেখি লিটমাস পেপারে যদি আপনারা চেক করে দেখবেন যে গরুর মাংস সেটা হাইলি অ্যালকালাইন মানে ক্ষারীয়, কিন্তু সেটা বডির মধ্যে গিয়ে অ্যাসিড তৈরি করে। তো মোদ্দা কথা আমি বলতে চাচ্ছি যে আপনারা বাহ্যিকভাবে কোনো কিছুর অ্যাসিড মানে দেখা গেল সেটা অ্যাসিড না ক্ষার সেটার উপর ডিপেন্ড করে না, মানে লিটমাস পেপার দিয়ে আপনার যেটা চেক করবেন সেটাই কিন্তু অ্যাকুরেট রিপোর্ট না, সেটা ব্লাডে কী তৈরি করলো সেটার উপর ডিপেন্ড করে। সো ইন্টারনেটের মধ্যে বা গুগলের মধ্যে আপনারা সার্চ করলে অ্যাসিড এবং বেসের যে ফুড চার্ট পেয়ে যাবেন, যে কোন কোন খাবার খেলে আপনার বডির মধ্যে কী তৈরি হবে, কোনটা অ্যাসিড তৈরি করবে, কোনটা বেস তৈরি করবে, এই জিনিসগুলো অবশ্যই পাবেন। সো এই একটা ইনফরমেশন ছিল। আর আরেকটা কথা, অনেকে আমাকে প্রশ্ন করছে বা অনেকে আমাকে বলছে, ডাক্তার সাহেব তাহলে কি আপনি বাফারিং সিস্টেম সম্পর্কে কি জানেন না? বডির একটা বাফারিং সিস্টেম আছে, বডির মধ্যে যে বাফারিং সিস্টেম আমাদের অ্যাসিড বেসটাকে ব্যালেন্স করে। তো আমি অ্যাজ ইউজুয়ালি বলে থাকি, দেখেন আমি এটা জানি, জেনে আমি জাস্ট শুধু আপনাদের সামনে এতক্ষণ যে কথাটা শুরু করলাম বা এতক্ষণ যে কথাটা বললাম, যে থিসিসের কথাটা বললাম, সেটা থিসিসের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এক, দ্বিতীয় কথা, বাফারিং সিস্টেম দেখা যায় যাদের কিডনি প্রবলেম আছে তাদের বাফারিং সিস্টেমের ইমব্যালেন্স তৈরি হয়, তখন আপনি কি বলবেন? আচ্ছা, তারপরে যদি বলি, যদি আরও সহজ করে বলি, যে আপনারা এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন যেই খাবারগুলোর মধ্যে বডির মধ্যে ব্লাডের পিএইচ লেভেলটাকে ইনক্রিজ করবে। গ্র্যাজুয়াল প্রসেস দেখবেন যে ব্লাডের পিএইচ লেভেল যখন বাড়বে আপনার প্রবলেমগুলো বা কিডনির সেলগুলো রিজেনারেট হওয়া অটোই শুরু হবে। তো একজন আরেকটা ইনফরমেশন আমি অন্যান্য বেশ ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি, কিডনি ড্যামেজটা এত ভয়াবহ একটা রোগ যে এটার কোনো সহজ সমাধান বা সহজ কোনো চিকিৎসা সারা বিশ্বব্যাপী কোথাও নাই। তো অ্যালোপ্যাথিক বা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে দেখা যায় যে ডাক্তাররা বলে যে অনেক সময় যদি কিডনি বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তখন ডায়ালিসিসের প্রয়োজন হয়। তো ডায়ালিসিস একটা সময় ডায়ালিসিস করতে করতে এমন একটা সিচুয়েশনে আসে যখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য বলা হয়। সো অ্যাজুয়ালি আমি বলে থাকি যে ডায়ালিসিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। ডায়ালিসিস মানে হলো টাকার উপর বেঁচে থাকা। তো আমি আজকে আপনাদের সাথে ডিফারেন্ট একটা প্রসেস আলোচনা করবো। অলরেডি আমি কিছুক্ষণ আগে একটা প্রসেস আলোচনা করছি, সেটা হলো খাবারটা যদি আমরা চেঞ্জ করে ব্লাডের কন্ডিশনটাকে পরিবর্তন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি সেলগুলোকে আবার রিজেনারেট করা পসিবল। আর আরেকটা প্রসেস, আমেরিকান জন হপকিন ইনস্টিটিউশনের দুজন নেফ্রোলজিস্ট তারা একটা সূত্রের উপর 12 বছর গবেষণা করছে। সেই গবেষণা করে তারা বলতেছে যে কেউ যদি সিপ সিপ করে পানি খায়, সেই প্রসেসটা ফলো করলে বা সিপ সিপ করে পানি খাওয়ার প্রসেসটা যদি রেগুলার কেউ কন্টিনিউ করে, তাদের গবেষণা অনুসারে, ইটস নট মাই ওপিনিয়ন, আই রিপিট, ইটস নট মাই ওপিনিয়ন, এটা আমি তাদের থিসিসের কথা আপনাদের সামনে তুলে ধরতেছি, যে এই প্রসেস যদি কেউ পানি খায়, যে মুখে কিছুক্ষণ রেখে কুলির মতো করে তারপরে পানি খায়, তাহলে সেই ক্ষেত্রে তার কিডনি যেই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেই সেলগুলোকে আস্তে 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 ধীরে ধীরে রিজেনারেট হওয়া শুরু হবে। তো আমি জাস্ট প্রসেসটা দেখানোর জন্য আমার সামনে এক গ্লাস পানি রাখা আছে, আমি যদি পানিটা ধরে পুরো গ্লাস পানি একসাথে খেয়ে ফেলি সেটা আমি করতে পারবো, কিন্তু পানি খাওয়ার এক্সাক্ট প্রসেসটা যে ক্ষেত্রে আপনার কিডনি ডিজিজের জন্য না, সমস্ত ডিজিজের জন্য, আপনার ব্লাডের পিএইচ লেভেল কন্ট্রোল করার জন্য বা আপনার ইনক্রিজ করার জন্য, অ্যাসিডিটি কমানোর জন্য আপনার সব ক্ষেত্রে উপকার হবে। এই প্রসেসটা একটু দেখাই দিচ্ছি। জাস্ট পানির ইয়েটা ধরলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি 10 সেকেন্ডের মতো পানিটা মুখে রাখলাম। তো আমি অ্যাজুয়ালি বলে থাকি, আপনি যত তাড়াতাড়ি সুস্থ হতে চান তত বেশিক্ষণ আপনি এই পানিটা মুখে রাখবেন। এখন অনেকে বলে, ডাক্তার সাহেব কতটুকু কখনকার পানি মুখে রাখবো, মানে সারাদিন যে পানি খাবো সেই সব সময় কি পানি এরকম করে খাবো? তো আমি বলে থাকি যে 3 নিঃশ্বাসে পানি খাওয়া সুন্নত, এটা হাদিস শরীফের মধ্যে আসছে। তো এটার একটা প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব আছে। তো আপনি যদি এইভাবে পানি খান, বেশি পরিমাণে লালা আপনি যোগ হবে পানিটার সাথে, দেখবেন যে পানিটা গাঢ় হয়ে গেছে যতক্ষণ আপনি পানি মুখে রাখবেন। তো মুখের যে স্যালাইভাটা, সেটা আমি বলে থাকি আমার ভাষায় যেটা এটা অনেক বড় একটা মেডিসিন। তো এটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। তো এই প্রসেসে যে প্রসেসটা দেখালাম, সেই প্রসেসে যদি আপনি পানি খান তাহলে দেখবেন যে গ্র্যাজুয়ালি আপনার ক্রিয়েটিনিন লেভেল, ইনশাল্লাহ এটা আমি থিসিসের কথা বলছি, তাদের থিসিস আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। গ্র্যাজুয়াল প্রসেস দেখবেন আপনার শারীরিক যে কমপ্লিকেশনগুলো আছে সেই কমপ্লিকেশনগুলো আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি লাস্ট মানে মোস্ট নেগেটিভভাবে যদি আমি বলি, যে আমি যে প্রসেসটা আলোচনা করলাম বা তাদের যে থিসিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, মনে করেন যে এই প্রসেসটায় আপনার কোনো উপকার হলো না, কিন্তু একটু চিন্তা করে দেখেন আপনাদের কি হারানোর কোনো কিছু আছে? তো এইটা আমি মনে করি যে আপনারা যদি অ্যাপ্লাই করেন বা আপনারা যদি এটা নিয়মিত ফলো করেন তাহলে আই হোপ সো যে এই কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেকটাই উপকার পাবেন। আর অনেকে বলে, ডাক্তার আমার তো কিডনি ড্যামেজ হয়নি, তাহলে আমি কি এই যে খাবার দাবারের যে চার্টের কথা বললেন বা যেই পিএইচ লেভেলের কথা বললেন বা এই যে পানির যে প্রসেসের কথা বললেন, এগুলোকে আমি ফলো করতে পারবো কি না? তো আমি বলি অনায়াসে অবশ্যই ফলো করতে পারবেন। ইভেন শুধু একমাত্র কিডনি ড্যামেজের ক্ষেত্রে না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আপনি অবশ্যই উপকার পাবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টের মধ্যে আমি চেষ্টা করবো আরও এলাবোরেটলি এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলি বা
এই ভিডিওতে একই বলতেছি, দিস ভিডিও ডাজ নট প্রোভাইড দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। সো ভিউয়ার্স, ইনশাআল্লাহ আমি নেক্সট কোনো পোস্টে আমি চেষ্টা করবো এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য, আর নতুন কোনো ট্রিক্স থাকলে সেগুলো শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।